জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। ফুল হয়ে ফুটল না ফুল, চলে গেছে আশার নূর, এক স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ফুল হয়ে ফুটল না ফুল, চলে গেছে আশার নূর, এক স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ভালোবাসার ছোট বুকে একটু আশা, আজকে আমি সব হারালাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। গান গাইছো, জীবনের গান। কিন্তু সমু, তুমি কি জানো যে পুলিশের যে লাল খাতায় তোমার নামটা লেখা হয়ে গেছে, সেটাকে তুমি কি কেটে ছিঁড়তে পারবে? বুঝে যাওয়া জীবনের নদীতে আমি আবার নতুন করে প্রায়শ্চিত্তের জোয়ার আনবো। আইন ভাঙার মন্ত্র ভুলে গিয়ে এই হাত দুটো শুধু খেটে খাওয়ার যন্ত্র হয়ে কাজ করবে। তাই ব্যবসা করার জন্য তুমি ব্লক অফিসে গিয়ে লোনের জন্য দরখাস্ত করেছো, এবং সেই দরখাস্তের জন্য পুলিশ ভেরিফিকেশন হয়, এবং সেটা আমার কাছে এসে পৌঁছে। আর তুমি নিশ্চয়ই জানো যে অন্তত 50,000 টাকা ঘুষ পাওয়ার জন্য থানাকে 5,000 টাকা দিতে হয়। কিন্তু আমি তো ঘুষ দিয়ে লোন বার করতে পারবো না স্যার। তাহলে লোন পাওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু আমি আনফিট বলে গণ্য করব। ওকে যদি অসৎ পথে লোন নিতে হয়, পারবে না প্রতিভা? নিশ্চয়ই পারবো। একজন বেকার যুবক সৎ পথে চলার জন্য যদি লোনের জন্য আবেদন করে, তাকে হয়তো আপনি চোখ রাঙাতে পারবেন, কিন্তু সমবস্থান দয়া করে যা দেবে তাকে নিয়ে তখন তাকে সেলাম করবেন, সেলাম সেলাম। তাই আমি তোমাকে সেলাম করে সেলুট করে এক্ষুনি ওই লোনের খাতায় সই করে দিচ্ছি। আশা করি সামনের সপ্তাহে তুমি লোনটা পেয়ে যাবে। তার জন্য তোমাকে কাউকে একটা টাকাও দিতে হবে না। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার সততাকে আমি পরীক্ষা করছিলাম সামু, এবং সেই সততায় তুমি সসম্মানে উত্তীর্ণ হয়েছো। যদি কোনোদিন বন্ধুকে তোমার কাজে লাগে, তাহলে আমি সবসময় তোমার পাশে থাকবো, এনি টাইম, অল দ্য মোমেন্ট। আসি সব। ঘরের বাইরের লোকের সাহায্য পেলেও ঘরের মানুষের বিশ্বাসটা আমি বোধহয় আর কোনোদিনই ফিরে পাবো না। ঘরের মানুষকে ভুল বুঝলে তাকে সারা জীবন যে বড় হয়ে থাকতে হয় শামু। আমার কাছে ভালোবাসাটা কোনো খেলা নয় প্রতিভা। তাই তো রাধার ছবিটাকে এতদিনে বুকের মাঝে আটকে রাখতে পেরেছিলাম। স্যার, যে ছবিটাকে মনের মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য একটা সাবল পরিচয়কে আমি বলে দিতে পেরেছি, এবার চলো না রাধা, এই গ্রাম নগরের কোলাহল ছেড়ে আমরা অনেক অনেক দূরে চলে যাই, যেখানে পবিত্র ভালোবাসা আর প্রকৃতির উদার আমন্ত্রণ নিয়ে সত্যিকারের ভারতবর্ষ মমতায় আচরণ পেতে বসে আছে। তাই চলো
যেখানে থাকবে না আমাদের ভালোবাসার বাধা, যেখানে থাকবে না আমাদের বাধা দেওয়ার মতো কেউ, সেখানে আমরা নতুন করে গিয়ে নতুন করে ঘর বাঁধবো। আর তুমি বলবে জানম মেরি জানম, জানম मेरी जानम, खोई खोई आँखों में सब तुम्हारे सनम, एक पल जिएंगे ना बिछड़ के, आओ खाए कसम। जानम मेरी जानम, इस जन्म में तो जानम मेरी जानम, जानम मेरी जानम, जानम मेरी जानम, সেই মতলবটা বলুন তো। বৌমা, এ আবার কি কথা বলছো বৌমা? আরে তোমাদের মাথার উপরে কোনো গার্জেন নেই, তাই তো আমি বলতে এলাম যে এইভাবে প্রথম বাচ্চাটা নষ্ট করা কি তোমার উচিত হয়েছে বৌমা? আজ্ঞা বাড়ি বয়ে এসে এসব কি কথা কথা আপনি বলছেন? বৌমা, যাতা কথা বলবো কেন? তুই বুদ্ধিমান ছেলে হয়ে কেমন করে ওকে হাসপাতালে যেতে দিলি বলতো? যদি একটা কিছু উল্টো পাল্টা হয়ে যেত তাহলে তুই কি জানিস না বৌমা সারা জীবনে কোনোদিনই মা হতে পারবে না? তাহলে আপনিও আজ একটা কথা জেনে রাখুন কাকিমা, প্রতিবার মা হওয়ার এখন কোনো প্রশ্নই নেই, কারণ আজ পর্যন্ত আমরা কোনোদিন স্বামী স্ত্রীর মতো মেলামেশাই করিনি। তাহলে কি ওই ডাক্তার মুখ পোড়াটা আমাকে মিথ্যে কথা বললো? তার জন্য তো আমি ডাক্তারকে আমি আমার বাড়ি থেকে বার করে দিয়েছি, ভাগ্যবতী তাকে দিই না দিই। কিন্তু কিন্তু ওই ডাক্তার ওই তারপরে ওই একটা ওই হাসপাতালের খাতাটা, ওই প্রতিমার সই করা খাতাটা আমার কাছে নিয়ে এসেছে। প্রতিমা সই? হ্যাঁ, ডাক্তার তো তাই বলেছে, তাকে দিই না দিই। দেখ বাবা, দেখ আমি তো লেখাপড়া জানি না, তুই ভালো করে দেখ দেখি বাবা, দেখ দেখি, দেখ দেখ করে দেখ তো। আমি জানি যে এটা সম্পূর্ণ মিথ্যে। প্রতিবার চরিত্রে বড়কে কালি লাগানোর জন্য এটা তো তোমার নিজের হাতের লেখা, তোমার নিজের হাতের লেখা সই। কারণ একটা অসহায় মেয়েকে বাঁচানোর জন্য আমি তাকে হাসপাতালে ভর্তি করার জন্য আমি সই করেছিলাম। মিথ্যে কথা বলো না প্রতিভা, সরকারি হাসপাতালে কখনো জাল জতুরির কারবার চলে না। আপনি খুব ভালো করে জানেন যে কাকে ভর্তি করার জন্য আমার নাম ঠিকানা দিয়ে সই করেছিলাম। জানি বলে তো আমি আংটিটা সঙ্গে করে নিয়ে এসেছি, যার যেটা দিয়ে তুমি শরীরের পাপটাকে সরিয়ে দেবার মতো। এটাই তো সেই আংটি যেটা আমি বিয়ের রাতে তোমাকে উপহার দিয়েছিলাম। হ্যাঁ শ্যামল, ওটা সেই আংটি। আমার কাছে নগদ টাকা ছিল না, তাই আংটিটা ডাক্তারবাবুর কাছে বন্ধক দিয়েছিলাম। এছাড়া একটা কুমারী মেয়েকে লজ্জার হাত থেকে আমি বাঁচাতে পারতাম না। বলো কে সেই মেয়ে যার জন্য তুমি আমার দেওয়া আংটি এমনকি নিজের নাম পরিচয় বন্ধ করে দিলে? তার নাম আমি প্রকাশ করতে পারবো না। একটা কুমারী মেয়ের কলঙ্কের কথা আমি কোনোদিনও প্রকাশ করতে পারবো না। অর্থাৎ কিছু বলার মতো মুখ তোমার নেই।
হায় ভগবান, যার 1 মাস বিয়ে হয়নি সেই বিয়ে কিনা 3 মাসের গর্ভবতী। অতএব তোমার সব নষ্টামি ধরা পড়ে গেছে। ওই পাপটাকে পেটে নিয়ে তুমি আমাদের শামুর বউ হয়ে এসেছো। আমাদের দেবতার মতো ছেলে ওই শামুর তুমি সঙ্গে এত বেইমানি করতে পারলে? তাকে ভিড়ে দিই শামু, এতগুলো জানোয়ার ভালো করে সম্মান করে যাচ্ছে তোমার রাধাকে, আর তুমি বাধা দিচ্ছ না। কিসের জোরে বাধা দেবো বলতে পারো? তোমার নিজের হাতের লেখা এই সই, আর এই আংটিটা যে আমার পায়ের নিচ থেকে সবটুকু বিশ্বাসের মাটিকার ছিনিয়ে তোমার সঙ্গে আমি এতটুকু বিশ্বাসঘাতকতা করিনি। আজ আমি দুজনে এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছি। আর এই জালে যদি তুমি ভুল করে পা দাও, তা তোমার বিশ্বাস আর ভালোবাসায় বলি হবে না এক দানবের দলের কাছে। তোমার বাকি জীবনটাও যে বলি হয়ে যাবে শ্যামু। হ্যাঁ, তা যদি না চাও তাহলে বলো, বলো সেই মেয়েটাকে যার জন্য তুমি নিজের নাম পরিচয় এবং আংটিটা বন্ধ করে রেখেছিলে। বলো কি তার পরিচয়? তার নাম কুসুম। তার কুসুমকে হাসপাতালে ভর্তি করার জন্য আমি ওই আংটিটা বন্ধ দিয়েছিলাম। হাসপাতালে গেলাম, তোমাদের সঙ্গে একজন ভালো মানুষের মতো মিশেছি বলে সেই সুযোগটা নিয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে না। শোনা, এই কথা বাইরে কেউ কোনোদিন জানতে পারবে না। তুই যদি সত্যি কথা বলে এই ষড়যন্ত্রের জাল থেকে আমাকে উদ্ধার কর। চুপ করো তুমি। গরিবের মেয়ে হলো, কুসুমের একটা ধর্ম আছে, ইজ্জত আছে। ভদ্রবাড়ির মেয়ে হয়ে লেখাপড়া জেনে আমার এত বড় সর্বনাশ করতে তোমার লজ্জা করলো না? কুসুম, তাহলে এদের হয়ে তুই মিথ্যে সাক্ষী দিতে এসেছিস। তুই এত সহজে প্রতিবার সর্বনাশ তুই করতে পারবি না। তত তোর গলা টিপে আজ আমি সব সত্যি কথা বলবো। ওর গায়ে তুমি হাত দেবে না। কুসুম, তুই এখন এখান থেকে যা, যা বলছি। যাচ্ছি। কেউ তুমি ওর কাছ থেকে সত্যি কথাটা বার করতে দিলে না কেন? এত বড় মিথ্যে কথা বলার পরে বলেনি, তার সাক্ষী আমি নিজে। তুমি? হ্যাঁ, আমি। যে তারিখ দিয়ে তুমি এই খাতায় সই করেছো, সেদিন আমি বিডিও অফিসে গেছিলাম লোনের জন্য দরখাস্ত করতে। কুসুমের এক মামা ওই অফিসে কাজ করে বলে ও আমার সঙ্গে সারাদিন ছিল। ওকে আমি সঙ্গেও নিয়ে গেছিলাম। বলো, বলো কার পাপ বলো, বলো তো। বিশ্বাস করো, আজও তোমার দাদার শরীরটা তোমারই মায়ের পবিত্র আচরণে ঢাকা আছে। আমি তো পাঠিয়ে বলছি। আমাকে ছবে না তুমি। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, নাহলে শামু আজ তার নিজের ভালোবাসাটাকে ফুল করে প্রায়শ্চিত্তের রক্ত স্নান সারবে। I say get out, get out, get out, get out. শামুর আবার আমার খুব দয়ার শরীরে, তাই ওই কালনাগিনীর ওই বিষটাকে হজম করে দিয়ে তোকে এখনো ক্ষমা করে দিয়েছে। এবার যা, ওই 3 মনের বিষটা ছেড়ে দিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। যাচ্ছি, তবে আবার ফিরে আসবো। দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদী যেমন বেনি বেঁধেছিল, ঠিক তেমনি করে তোমার রক্ত দিয়ে আমার শরীরে সমস্ত অপমানের দাগ আমি ধুয়ে যাবো। তাই তো আজ আমার চোখের জলে নতুন যুগে নতুন যুদ্ধের ইস্তাহার লিখে
সাবুর জীবন থেকে যারা সব উৎসবের রঙকে আজ মুছে দিয়েছে, তাদের জীবনটাকে আমি অমাবস্যার কালো অন্ধকারে ঢেকে দেব। আবার সেই বাঁশির বদলে উঠে আসবে সাবুর হাতে ভয়ঙ্কর সেই বন্ধক 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 বন্ধক। হে ভারত, তুমি আজ অহল্যার মতো পাষাণ হয়ে গেছো। তোমার দরজায় বারবার বিদ্রোহী বসন্ত এসে ফিরে ফিরে গেছে। তবু কেন তোমার ঘুম ভাঙছে না অহল্যা? কেন তুমি আজও রামচন্দ্রের অপেক্ষায় বসে আছো? ওঠো, জাগো, অন্ধকার থেকে আলোয় ফিরে এসো। এই যুগে মেয়েদের জন্য কোনো তপবনের আশ্রয় নেই মেশমশাই। আছে শুধু হিংসার লোভের আগুন। তাই তো সেই আগুনে আজ প্রতিটা সংসার চতুর্দিকে চলছে। এদেশের রক্তে এখন ফুলের পোকা কিলবিল করছে। তাই তো ভাইয়ের বুকে ভাইয়ের ছুরি বসিয়ে দিয়ে দেশটা ভাগ হয়েছিল। তাই তো মন্দির না মসজিদ, সে প্রশ্নের মীমাংসা করতে আজও দীননাথের রক্তে বীর মোহাম্মদের কামিজ ভেঙে যায়। আর ভগবানের জল থেকে আল্লাহর চোখে জল আসে। সেই জন্য বুঝে আমাদের সবাইকে ঘরে আটকে রাখতে চাইছে। লোকের ভালো করলেও যদি গালাগাল খেতে হয়, তাহলে তো ভালো করাটাই মুশকিল। এই জন্য সারা আমার পুলিশের চাকরিতে একবার করে ঘেন্না ধরে যায়। তুমি সামুকে গিয়ে বলো আমি এখানে দরজা আগলে বসে আছি। তোমরা যতই চেষ্টা করো, ওখানে আমরা কারখানা শুরু করবোই। ওই ছেঁড়া ধুতি পরে মাস্টারি করতে পারবো না, কোট প্যান্ট পরে ম্যানেজারি করবো। ওই মদের কারখানার ম্যানেজারি। আপনাদের ভাই হলেও ছেলেটার হেডে কিন্তু মাথা আছে। মাথারও এই কাট করে একটা গরম চা খান দেখি। চমৎকার! শিক্ষার মন্ত্রীরা আগুন চলছে, তার কোনো প্রতিকার না করে আমি ঠান্ডা মেজাজি ঠান্ডা ভরে বসে চা খেতে চাইছে। আপনি কি মানুষ? তা তো জানি না, আমি একজন পুলিশ। তাহলে আপনাদের মতো পুলিশদের নিজের সন্তান যদি মারা যায়, তার চিতায় আপনি চাই জল গরম করে খেতে পারবেন তো? এইসব বাজে কথা, সাহস পার কথা কথা তো শীতের বাতাস না যে গায়ে লাগলে সর্দি লাগবে। কি বলছেন? খবরদার আমাকে একদম শ্যামল বলে ডাকবেন না। আমি সাবো বসান। এই দুনিয়ায় যার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, তাই সে শুধু চলতে শিখেছে, আগুন হয়ে চলতে শিখেছে। যে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বলে ওঠে, সেই দেশলাই কাঠিটাকেও কিন্তু পুড়ে ছাই হয়ে যেতে পারে। ছাই হওয়ার আগে আমি অনেকের রাতের ঘুম কেড়ে নেবো, অনেকের সুখের ছন্দ ছাড়া ভাঙনের কন্যা দেবো, অনেকের সুখের সংসারে ওই পূর্ণিমার চাঁদটাকে ঢেকে দেবো অন্ধকারে। কারণ প্রতিমার বিশ্বাসঘাতকতা আমার জীবন থেকে শান্তি শব্দটাকে চিরদিনের মতো মুছে দিয়ে গেছে। প্রতিভা কখনো হবে
বিশ্বাসী হতে পারে না। বরং কতগুলো শয়তানের চক্রান্তে পড়ে তুমি বিশ্বাসের মন্ত্রটাকে হারিয়ে ফেলেছ। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস। কার কাছ থেকে বিশ্বাসের মন্ত্র নেব বলতে পারেন? আমি তো দুহাতের অঞ্জলিতে জীবন দেবতার পায়ে পুষ্পাঞ্জলি দিতে চেয়েছিলাম বিশ্বাসের ফুল নিয়ে, কিন্তু আপনারা এই আপনাদের মতন মানুষরাই তো ফুলের বোতলে আমার হাতে একটা কাল সামনে তুলে দিয়েছিলেন। ফুল কেনার চোখটা তুমি হারিয়ে ফেলেছ। যে চোখের সঙ্গে মনের কোনো মিল নেই, সে চোখ শুধু তাকিয়ে থাকে, কিছু দেখে না, তাই না? আপনাদের এই ভদ্র সমাজটার কোনো মন ভোলানো রূপ আমি দেখতে চাই না। আপনাদের ভদ্রলোকের সমাজটা চিরদিন আলেয়ার মতো আমার চোখ ধাঁধিয়ে রেখেছে। ভালোবাসার মোড়ায় মিথ্যের মাটি দিয়ে ভালোবাসার পুতুল সাজিয়ে আমাদের জীবনটাকে নিয়ে শুধু খেলা করে খেলা। আমি তো ভাবতেই পারছি না আপনারা কি করে একটা ওই গর্ভবতী মেয়েকে বিয়ের গিরিতে বসালেন। বড় বাবু, স্কুলটা পুরো নিশ্চয় এখন ছাড়কার হয়ে গেছে, তাহলে আর আমাদের ঘরের মধ্যে আটকে রেখে কোনো লাভ নেই। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, তাহলে আমার যা সর্বনাশ করেছেন তার ক্ষতিপূরণটা আপনি দেবেন না? ক্ষতিপূরণ? হ্যাঁ, ক্ষতিপূরণ। আমি চিৎকার করে বলবো, আমি তোমাকে ঘৃণা করি। I hate you. I hate you. এই স্কুল মাস্টারি হয়ে যদি এরকম গুন্ডামি করে, তাহলে আমাদের শান্ত শিষ্ট ভদ্র সামুর কিশোর, সামু একটু শান্ত হও, শান্ত হও। না, শান্তি নেই, শান্তি নেই। শামুর জীবন থেকে সব রং আজ মুছে গেছে। আর আজ সে আগুন হয়ে চলছে, সে আগুনের যে খোঁচা দিতে পারবে, তার জীবনটাকে এইভাবে আমি চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আর সেটাই হবে আমার অন্ধকার ভবিষ্যতের একমাত্র পুরস্কার, শামুর প্রতিহিংসার পুরস্কার। সাধু চরণ ছদ্মবেশে মরণ খেলাটা খেলে দিয়ে গেল। এবার দেখে আড়াল থেকে মৃত্যুবান ছুড়বে, টুপি টুপি টুপি, আবার এক নতুন টুপির খেলা শুরু হয়েছে। ভাইকে ভাইয়ের পিছনে লেলিয়ে দাও, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে লেলিয়ে দাও, আর নিজেরা ক্ষমতার সিংহাসনে বসে মধু চেটে পুটে খাও। কিন্তু একদিন যখন দুপক্ষই নিজেদের ভুল বুঝতে পেরে পরস্পরের সাথে পরস্পর হাত মিলিয়ে নেবে, তখন আর সাধুচরণ তোমাদের কেউ ক্ষমা করবে না। তোমাদের এই মাটিতে কবর দিয়ে দেবে, কবর। প্রতিমা নিজের হাতে নিজের কবর করেছিল, আমরা সেই কবরে শুধু মাটি দিয়েছি, মাত্র মিথ্যার মাটি। কিন্তু যদি সব বুঝতে পারবে যে তোমরা তোদের মিথ্যে লাগামরি তোমরা কাজ হাসিল করছো, সেদিন কি হবে একবার ভেবে দেখেছো? কি হবে? হাতি কেমন করে তার মাউকে পায়ের তলায় পিষে মারে, সেটা কখনো দেখেছো? কি সর্বনাশ! আর আমি প্রথম থেকেই না এই ঘরটাই পাচ্ছিলাম। তাই তো সাধুদাকে বারবার বলেছিলাম সব সময় বুলেটটা আমার জন্য খুঁজে রাখতে, কিন্তু সেবাটা যে কোথায় গেল। ভয় হচ্ছে মনের ভুল। পাপের অন্ধকারে যারা জন্মায়, মানুষের অপমৃত্যু তার ভূত হয়ে মানুষের ঘাড়ে চেপে বসে। তাই সত্যের মন্ত্র ছাড়া কখনো তাকে ঘাট থেকে নামানো যায় না।
এখন তুমি ঠিক কথাই বলেছো সুস্মিতা, তাই তো এনারা আমাকে অকারণে ভয় পাচ্ছে। হ্যাঁ, তাই বলছি তুমি আমার বাবাকে ভয় দেখিয়ে 2 লাখ টাকা ঘুষ দিতে চাইছো? ঘুষ? না না না, আমাকে উনি শুধু শুধু ঘুষ দিতে যাবেন কেন? আমি তো ওনার কোনো ক্ষতি করতে পারবো না সুস্মিতা। সরল, তোমার ভিতরে একটা সরলতা আছে বলে আমি কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমি রক্তের সম্পর্কতে আমি যে কাজটা করতে পারবো না, তুমি সেই কাজটা খুব সহজে হাসিল করবে। কিন্তু তুমি যদি পেছনে দরজা দিয়ে তুমি যদি আমাকে পেতে চাও, তুমি যদি তোমার নিজের সাথে সিদ্ধি গুছিয়ে নিতে চাও, তাহলে একটা কথা বলছি, ভালো করে কান খুলে শুনে রাখো সরল, কোনোদিন তুমি আমাকে পাবে না। তুমি আমাকে ভুল বুঝছো সুস্মিতা। সুস্মিতা যাই বলুন বাবা, নোটিং না, কখনো না। এদেশের মেয়েকে শুধু তোমরা শাঁখা সিঁদুর করে দেবদাসী হতে শিখেছ, কিন্তু একটা জিনিস তোমরা দেখো, তারা সারাটা জীবন নিজের স্বামীর মাথাটা ওই উঁচুতেই দেখতে চাই। সরল, চোখে কি দেখতে চাই? সুস্মিতা যাই বলুন বাবা, সত্য নিয়ে বেঁচে খোঁচাখুচি করতে যেও না, কারণ কেঁচো করতে কেউ বলি বললে তখন আবার বিপদে পড়ে যাবে। কিন্তু সুস্মিতা যখন আমাকে সাহস জুগিয়েছে তখন আমি আর কাউকে ভয় করি না। এবার আমার সত্যিকারের পরিচয়টা সকলের সামনে প্রকাশ করার সময় এসেছে ডাক্তারবাবু। আর সেই পরিচয়টা প্রকাশ করতে গিয়ে এতদিনের চেনা এই সরল বিশ্বাসের ছবিটা যদি বলতে চায়, তবু আমি সুস্মিতার ভালোবাসার জন্য পৃথিবীর সব কিছুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত ডাক্তারবাবু। পৃথিবীর সব কিছুর সঙ্গে আমি লড়াই করতে প্রস্তুত। কি ঝামেলা শুরু হলো রে বাবা? এই বেটা সত্যের পুজো করতে গিয়ে তো আমি বিপদে পড়ে যাবো। হাসপাতালে নিজের ছবি কি ছবি তুলে রেখেছে কে জানে, সে পুরো বয়সে আবার না 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 ভয় করে চলবে না, ভয় করে চলবে না, সাহস চাই সাহস। ভুলে 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 মদের বোতল দিয়ে গেলে না? একেবারে খাঁটি দেশি মদের বোতল ধরুন। কিন্তু তুই কে? বুলেটটা বড় দুর্বল, মাথায় একটা ঘাত দিই না, একেবারে আপনার বেডে শুয়ে সর্ষে ফুল দেখছে। আজ থেকে আপনার বড় দায়িত্ব আমার। তুই কে? প্রতিমা যে নিজের হাতে তোর খাতাতে তার নিজের ডেথ সার্টিফিকেটে সই করেছিল। কি সর্বনাশ! তুমি বিশ্বাস করো প্রতিমা, আমার কোনো দোষ নেই। সাধুদা ভয় দেখিয়ে দিয়ে আমাকে কাজ করিয়েছে। যে ভয় পায় তাকে কিছু মরতে হবে। এই বলছে তোকে নিজের হাতে নিজের ডেথ সার্টিফিকেটে সই করতে হবে। তার আগে নে প্রাণ ভরে মার খেয়ে নে, খা। আর মার খেয়ে কি হবে? যে যাকে ভয় পাচ্ছিল সেই তো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তবু বলির পাটাকে কিন্তু বলি দেওয়ার আগে বেলপাতে খাওয়াতে হয়, তারপর আরো যত্ন করে গলায় চোখ মারে। তা তুই বল, আগে কি খাবি? মাল খাবি না গুলি খাবি? এই তো লক্ষ্মী সোনা ছেলে। কি বলেছো? আমি তোমার অবধ সন্তান। চুপ ছাড়া! তোর মতো সুরে বাচ্চা করে দিল কোনো মানুষের পেটে যত্ন নিতে পারে না, তাকে মিথ্যে মারতে কলঙ্ক দিয়ে প্রতিমার জীবনটাকে তোরা শেষ করে দিয়েছি। তাই তো মায়ের ছবিকে মরণ ফাঁসি করে কোন এক গৃহবধূ সিঁদুর সিঁদুর মুছে দিয়ে তাকে মাতৃত্বের অধিকার থেকে চিরচিনের মতো ছিনিয়ে নিচ্ছিস। তাই তো তোকে প্রথমে জমে দৌড়ে পাঠাবো, তারপর সাধুচরণকে ওই জমে দৌড়ে বলি দৌড়ে বলে এবারের মতো ক্ষমা করে দাও, আর আমি কোনোদিন কাজ করবো না। এক কাজ কর, এই কাগজে লেখ, ধর লেখ যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তারপরে সুন্দর করে নিচে একটা সই করে দে। লেখ বলছি, নালে না ভুলে আমি ঢুকিয়ে দেবো। নে সই কর। পকেটে রেখে দে। এইবার তোকে আমি তার মতো গুলি করে মারবো, তারপর এই পিস্তলটা তোর হাতে ধরে দিয়ে যাবো, যাতে জনগণ ভাবে যে তুই আত্মহত্যা করেছিস। আর পুলিশ আমাকে ধরা ছড়ার বাইরে হয়ে যাবে। নে, রেডি, 1 2। পিস্তলটা মাটিতে ফেলে দাও।
ইন্সপেক্টর, তার আগে অনেকগুলো জানোয়ারকে খতম করতে হবে। এই নিন। কিন্তু বেআইনি পিস্তল রাখার ফলে আমি তোমাকে গ্রেফতার করতে পারি। তাই নাকি? কিন্তু আপনার এই বোকামি দেখে লোকে যে হাসবে, কারণ ওটা কোনো পিস্তলই নয়, ওটা একটা খেলনা পিস্তল। হ্যাঁ, ও আই এম সরি, এটা একটা খেলনা পিস্তল। ঠিক। ইয়েস ইন্সপেক্টর, এই প্রতিবার বুদ্ধির সঙ্গে পাঙ্গা নেওয়া অত সহজ নয়। ওই ডাক্তার বাবুকে খুন করব, তারপর করব সাধুচরণকে, আর যখন ওদের খুন হবে তখন থাকবো আমি একেবারে ঘর ছাড়ার বাইরে। তাই আপনাদের আইন আমাকে নৌকো স্পর্শ করতে পারবে না। ওই দেখুন। ডাক্তারবাবু কি হয়েছে? ও গড, ডাক্তারবাবু তো মারা গেছে। দেখুন, ওর হাতে মদের বোতল আছে, তার মধ্যে বিষ আত্মহত্যা করেছেন। আর ওর পকেটে একটা কাগজ আছে, ওটা দেখলেই না আপনার আইন আমাকে সালাম করবে। সালাম সালাম সালাম। দেখি কাগজে কি লেখা আছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ইতি ভুবন সাহা। প্রতিভা? না, আমি প্রতিভা নই, আমি হলাম একবিংশ শতাব্দীর সমস্ত পাপ আর অন্যায়ের সার্টিফিকেট। বাই 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 বাই। বড় মজার দেশে জন্মগ্রহণ করেছিলাম আমি। ওপরে গণতন্ত্র আর ভেতরে সারা গুন্ডাতন্ত্র, দিনাধীন। আর তাই তো ওই গণতন্ত্রের গরুটাকে আমরা লাঙ্গলের সঙ্গে ফিটি করে দেব, আর ওই দুটোর গরুটা হচ্ছে ওই শামু। তাই ওই শামুকে শামুকে কবজা করার বুদ্ধিটা কিন্তু ভাগ্যবতী দিয়েছিল। আর কুসুম ছিল বলে কাজটা এত সহজ হয়ে গেল। এইবারে বলি কি, একটা ভালো দিন দেখে কার্তিকের সাথে কুসুমের বিয়েটা তুমি দিয়ে দাও। তোমাকে কি ওই পাগলা কুকুর কামড়েছে? হ্যাঁ, বলছিলাম যে এই এমএলএর বাড়ির এই মানে বেটার বউ হবে এবারে ঝি, তাকে দিনাধীন। কিন্তু কুসুমকে আমি ছাড়তে পারবো না বাবা, কুসুমকে আমি সত্যি সত্যি ভালোবাসি। তাকে দিনাধীন ভালো, যত খুশি ভালোবাস, কিন্তু ওই ভালোবাসতে গিয়ে ওই ভালোবাসার স্কুলে যেন ওই পড়তে বসিস না। তুই কি জানিস ওই কুসুমকে না আমি আমার চিলেকোটার ঘরে আমি তাকে বন্দি করে রেখেছি। তুমি তাকে কতদিন বন্দি করে রাখতে পারবে বাবা? একদিন না একদিন ঠিক ও বস্তিতে ফিরে আসবে, তখন তুমি তার মুখটা বন্ধ করবে কি করে? তাকে দিনাধীন, তার ব্যবস্থাটাও আমি করে রেখেছি। কাল বা পরশু দেখবি, ঠিক ওই নদীর জলে ওই কুসুমের লাশটাকে ভাসতে দেখতে পাবি রে। আমি বেঁচে থাকতে কুসুমকে তুমি কিছুতেই মারতে পারবে না। তাকে দিনাধীন, তা বলছিলাম ভাগ্যবতী। তোমার বেঁচে থাকার আর কি দরকার? তোমার জন্য না হয় আমি বুলেটকে আরো 20,000 টাকা আমি খরচ করব। তাকে দিনাধীন। বাবা, সেই কাজটা যদি তুমি করো তাহলে তোমার ব্যাংকে অঙ্কটা একটু বেশি বাড়বে না বাবা? তুমি কি করবে টাকাটা? তার থেকে তুমিই করো কাজটা, তাহলে তোমার ব্যাংকের অঙ্কটা আরেকটু বেশি। এই সুস্মিতা, আমি পারি, আমি সব পারি রে। আমি টাকার যদি গন্ধ পাই না, তাহলে ওই টাকার গন্ধ আমার ভিতরে যে ওই শয়তানটা জেগে ওঠে রে। আমার পরমাত্মীয় রক্ত যদি আমি অমর দেখি, তাহলেও কিন্তু আমার এই চোখের পাতা দুটো কারণ কমে নড়ে নড়ে। তাই বলছে তোরা কিন্তু
কিন্তু সেই শয়তানটাকে একবারের জন্য জাগিয়ে তুলবি না রে, তাকে এই কথা বলে এতদিন পরে তুমি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো। এতদিন পর আমি জানতে পারলাম বউ ছেলে মেয়ে হলেও তোমার কাছে গরু ছাগলের চেয়ে বেশি কিছু নয়। বড় দেরি করেছে রে মা, কারণ এই কষাই খাবার নাই কখনো সত্যি আলোটা ঢুকবে না মা, কোনোদিনও না, কোনোদিনও না। নিশ্চয় আসবে, মা যদি রাজি থাকে আমি কুসুমকে বিয়ে করে এই বোঝাখানা থেকে এখনই বেরিয়ে যাবো। কিন্তু বেরিয়ে গেলে কিন্তু আমার সম্পত্তির একটা কানা করিয়ে তুই কিন্তু পাবি না। আর তখন তোরা না ওই না খেতে পেয়ে একেবারে শুকিয়ে শুকিয়ে মরবি হারামজাদা। এই ঘরের ভেতরে তো আমরা বেঁচে নেই বাবা, এই বাড়ির ভেতরে কি আমরা বেঁচে আছি? বেঁচে নেই। প্রতি মুহূর্ত ওই অসহায় মানুষের আহাকারী চোখের জলে আগুনে আমরা পুড়ে পুড়ে মরছি। তাই সেই মরাটাকে তুমি যদি চন্দন কাঠ আর আম কাঠে পোড়াতে চাও তাতে কোনো তফাৎ আসে না বাবা, কোনো তফাৎ আসে না। শুনলে শুনলে ভাগ্যবতী, শুনলে তোমার এই মেয়েটার কথা শুনলে? হ্যাঁ গো হ্যাঁ, শুনলাম। আমাকে আবার অনেক কিছু নতুন করে জানতে হবে, শিখতে হবে সেই মন্ত্র, যেই মন্ত্রে এই সিংহবাড়ির দেয়াল থেকে মুছে যাবে রক্তের দাগ, মুছে যাবে সেই বীজ। বউ ছেলে মেয়ে যে ছবিগুলো খাতার পাতায় লেখা আছে সেগুলো উঠে আসবে ভালোবাসার পাতায়। সেই মন্ত্র আমাকে শিখতে হবে, আমাকে সেই মন্ত্র শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। ভাগ্যবতী, ভাগ্যবতী তাকদিনাধীন। সুস্মিতা, তুই কিন্তু আমাদের সংসারে কিন্তু আগুন লাগাতে চাইছিস। চাতুরির কারবার করেছে বাবা, মানুষের পরিচয় ভুলে গিয়ে জাহান্নামের জানোয়ার হয়ে আনন্দ পেয়েছে। তাই আজ তাকে যদি তুমি বেঈমানির জালে জড়াতে চাও তাহলে সেই জাল কাটার কায়দাটা তোমায় ভালো করে শিখিয়ে দেবে বাবা, ভালো করে শিখিয়ে তুই কিন্তু সুস্মিতা, তুই কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করছিস। আচ্ছা তুই কি চাস, তোর মতলবটা কি বলতো? তোমার ইচ্ছে অনুযায়ী সরলকে আমি বিয়ে করতে পারবো না বাবা। কেন কেন এতদিন ধরে তো তুই সরলকে ভালোবাসতিস? হ্যাঁ ভালোবাসতাম, মেলামেশা করেছি। তখন তো জানতাম না যে তুমি পুলিশ অফিসারকে টাকার সঙ্গে সঙ্গে তোমার মেয়েকেও তুমি ঘুষ দিয়ে রেখেছো। তুমি হয়তো ঘুষ দিয়ে তুমি নিজের জীবন গড়তে পারবে, তুমি হয়তো নিজেকে বাঁচাতে পারবে, কিন্তু আমি এই দেশটাকে বাঁচাতে চাই না। এই সুস্মিতা, তোর বাবাকে কিন্তু কোন চোর ডাকাতে কিংবা গুন্ডা ভাবিস না রে। তোর বাবা হচ্ছে একজন এমএলএ, নাম করা ব্যক্তি, বুঝেছিস? তাকে ধীনাধীন তার জন্যই তো অনেক নাম করে ডাকাত এখন ডাকাতি ছেড়ে দিয়ে তোমার মতো মন্ত্রী বাবা কে এমএলএ হতে চাইছে। কারণ 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 ডাকাতি করার এটাই সহজ পথ। কি বলছিস রে? তাকে ধীনাধীন? আরে আমার ঘরের দেওয়ালে ওই গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দ, রামকৃষ্ণ সকলের ছবি আছে। আর সেই ছবিতে আমি ওই সকাল সন্ধ্যা প্রণাম না করে আমি জলস্পর্শ বাবা অনেক চোররাই আছে, তারা কিন্তু সকালবেলা ঠাকুর প্রণাম করেই তাদের কাজে বেরোয়, কিন্তু তাদের পাপ কখনো ক্ষয় হয় না। তাই তো আমি আপনার কাছ থেকে আর একটা টাকা নিতে পারবো না স্যার। আমার কি অপরাধ? না 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 না, অপরাধের কোনো প্রশ্ন নয়। আসলে আমি সুস্মিতাকে ভালোবাসি। আপনি যে আমাকে সুস্মিতার যোগ্য বলে ভেবে নিয়েছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কিন্তু পণ নিয়ে আমি তো বিয়ে করতে পারবো না স্যার। কে বলেছে পণ? কোন সালা বলেছে পণ? এটা তোমাকে আমি দিচ্ছি ওই তোমার আমার কাপের ব্যাপারে, আর কি কাপের ব্যাপারে। তুমি শুধু চোখ বুঝে আমার ব্যাপারে একটু ওই বুঝেই থাকে। না সাগর, তুমি এখানে এসে আমার বাবা সম্বন্ধে যা যা জেনেছো সেটা তুমি তোমার উপরওয়ালার কাছেই পাঠাবে। কিন্তু এটাই তো আমার কাছে সব থেকে বড় হেয়ালি সুস্মিতা। কে আমার উপরওয়ালা? তার কাছে আমি কি রিপোর্ট পাঠাবো? আর কেন চেপে রাখছো? আরে কিছুদিন পরেই, মানে দুদিন পরেই তো তুমি হবে আমার জামাই হবে। আর তারপরে দেশ সত্য মানুষ একেবারে জেনে যাবে যে তুমি সিবিআই।
নয়। তাকে দিনাধীন সিবিআই নয়, তাহলে ও কে রে বাবা? আমি সেইটা জানার জন্য ছবি সহ মুর্শিদাবাদের খবর পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে একটা রিপোর্ট পেলাম। সরল একজন গরিব চাষি বেকার ছেলে একটা নেতার চিঠি নিয়ে এসেছে তোমার কাছে কিছু টাকা সাহায্য করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই শালা, এই শালা, কোটটা খোল, কোটটা খোল, 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 শালা, খোল, শালা। শালা, আমার টাকায় কোট প্যান্ট পরা হচ্ছে, বাবু সেজেছিস, হ্যাঁ বাবু সেজ। এবার প্যান্টটা খোল, প্যান্টটা খোল, 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 প্যান্ট। ও যখন দুদিন পর তোমার জামাই হচ্ছে। জামাই? শালা কে জামাই? এ শালা হবে, এই চোরটা হবে আমার জামাই। এ শালা জামাইয়ের ওই পাছাতে না শালা লাথ মারবো শালাকে। যা, বেরো, বেরো এখান থেকে। তাকে দিলে তুই। তা তুমি পারবে না বাবা, তা তুমি কিছুতে পারবে না, কারণ সরলকে এইবার এই জামাইয়ের অধিকার আমি আজ থেকে ফিরিয়ে দিলাম। ওই ভিখারি ছেলেটাকে তুই হ্যাঁ বাবা, এতদিন ধরে আমি এই ভিখারি আমি খুঁজে বেড়াচ্ছিলাম, এতদিন ধরে হাত বাড়িয়েছিলাম এই ভিখারির জন্য, কারণ সে ঘৃণার জীবন শেষ করে দিয়ে আমি একটা নতুন জীবনে মাথা উঁচু করে বাঁচতে চাই। তার জন্য আমাকে তুমি সময় দাও, কারণ এই প্রায়শ্চিত্তের আগুনে আমি নিজের পরিচয়টা পুড়িয়ে দিয়ে আমি তার মন পথে নামবো, কারণ পরিচয়ের জুতোটা যত দামি হোক না কেন সেটা পরে তো আর মন্দিরে ঢোকা যায় না। শালা, শালা তোমাদের ওই মন্দিরে আমি মনসা কাটা হয়ে দাঁড়াবো রে, মনসার কাটা। তাকে ধীরা আমি কিন্তু সরল বিশ্বাসী আপনাদের ভালোবাসতে চেয়েছিলাম, আপনারা তার প্রতিদান রাখতে পারেননি। আর আপনার সঙ্গে কথা বলার মতো ভাষা আমার নেই, কারণ কিছুদিন এই পশুর খাতাতে আটকে থাকলেও কুকুরের ডাকটা আমি এখনো শিখে উঠতে পারিনি। কুকুরের ডাকটা শিখে উঠতে পারি। তোমার জন্য সবাইকে আমি লাই দিয়ে মাথাটা আমি তুলেছিলাম। সারা কোথা থেকে যে তুমি সারা কি খবর আনো আমি সেটা সারা কিছুতেই খুঁজে পাই না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন তুমি বলো ওই স্কুলের ব্যাপারটা কি করো? সামুর উপর যখন দায়িত্ব দিয়েছেন তখন সে ব্যাপারটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করবেন না স্যার। কাল রাত্রে গোটা স্কুল বাড়িটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই জন্য বলো না যে সামুর মতো লাখে জানে বলছিলাম যে গণপতি কি যেন বলো না, কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। সারা জীবন গ্যাস খেয়ে খেয়ে সামুর পেট আছে করে ফুলে গেছে। মালটা ধরুন পুরো 50,000 কন্ট্রাক্ট হয়েছিল। আচ্ছা আমি কি একবারও তোর অস্বীকার করছি নাকি? একেবারে পুরো 50,000 দেখে নে বাবা, দেখে নে। আর তুই হচ্ছিস তো আমার একেবারে ওই ছেলের মতো, তো আর কিছু আমাদের জীবনে কখনোই বাবু বাছা এইসব বলে ডাকবেন না। এই সামুর সঙ্গে আর সারা কাল কোনো প্রীত নেই। এখন থেকে শুধু হ্যালো করি মাখতে। আচ্ছা বেশ তাই হবে, কারণ তুই হচ্ছিস তো আমার
না 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 না, বন্ধু বন্ধু মানে একেবারে ওই পীড়িতের বন্ধু। জানিস জানিস বাবু, ওই কালকে আমি ওই নারী কল্যাণ সমিতির মাঠে মাতঙ্গিনী হাজরার আমি উন্মোচন করবো আর কি, আর সেখানে আমার বক্তৃতা আছে, গ্রামের সব লোক সেখানে আসবে। আর সেই থাকে না ওই স্কুলটার চারিদিকটাতে, একদম পুরো চারিদিকটাতে একেবারে পাঁচিল তুলে দিবি। আমার ওই ইট বালি সিমেন্ট লেবার আমার সব রেডি আছে। তার জন্য আরো 50,000 টাকা লাগবে। হ্যাঁ তো দেবো তো, আমি কি তুই কি আমাকে পর নাকি? আচ্ছা তুই হচ্ছিস আমার ওই ছেলে। না 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 না, বন্ধু বন্ধু ডাক দিনা দিন, ওই পীড়িতের বন্ধু আর কি ডাক দিনা দিন। এই যে দিনের বেলা তো যে তুই একবারে মাল টানতে শুরু করে দিয়েছিস। মৃত সঞ্জীবনী সুধা, এটাই তো আমার এই ডেড বডিটাকে আজ বাঁচিয়ে রেখেছে। বড় টাকা পেয়েছি রে, এটাকে খুব ভালোবাসতি, তার সম্বন্ধে তুই এত বড় টাকা দিয়েছিস। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ একটা কথার জবাব দেবেন? নিশ্চয়ই। প্রতিমার ব্যাপারটা কি আদৌ সত্যি নাকি পুরোটাই সাজানো? এই দেখ ডাক দিনা দিনে বলছিলাম, তুই কি আমাকে বিশ্বাস করিস না? বিশ্বাস নেই স্যার, বিশ্বাস নেই। শামুর জীবন থেকে সব বিশ্বাসটুকু আজ হারিয়ে গেছে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, যার জন্য শামু অস্ত্র ফেলে দিয়ে মানুষ হতে চেয়েছিল, আর সেই যদি বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনি তো একদিন আমার পেছন থেকে আমার পিঠে ছুরিয়ে চালিয়ে দিতে পারেন। না 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 না, তা কখনো পারি? তোকে কি কখনো ছুরি চালাতে পারি? তা কারণ তুই হচ্ছিস আমার ওই বন্ধু বন্ধু মানে পীড়িতের বন্ধু। তার দিনা দিন সাধুদা সাধুদা সর্বনাশ হয়ে গেছে। একটু আগে প্রতিমা হসপিটালে ঢুকে ডাক্তার বাবুকে খুব তুই তো ডাক্তার বাবুর পাহারায় ছিলি। হ্যাঁ, পেছন থেকে আমার মাথায় ডান্ডা মেরে আমাকে অজ্ঞান করে তারপর ডাক্তার বাবুকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। ও বাবা, তাক দিনা দিন। এবার কিন্তু ওই মাগিটারে আর কিন্তু বাঁচিয়ে রাখা যাবে না। শামু চলে আয় আমার সঙ্গে, আয় চলে আয়। না স্যার, ওই একটা ব্যাপারে আপনাকে আমাকে মাফ করতে হবে। জীবনে আর কখনো আমাকে আপনি কোনো কাজে ডাকবেন না। তাহলে আমরাই যাব। নিজের হাতে ওকে আমি একেবারে শেষ করে দেবো। তাক দিনা দিন। কিন্তু প্রতিভা কোথায় আছে আমরা তাই তো জানি না। আমি জানি ওদের পুরনো ভাঙা বাড়িটা আছে না, সেইখানে আলো জ্বলতে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভূতের ভয়ে সেইদিকে আর কেউ যায় না। আমার মনে হচ্ছে প্রতিভা সেইখানেই লুকিয়ে আছে। সেইখানটাতেই আমি যাবো রে বুড়ে। আজ বেশ কিছুদিন আগে আমি ওইখানে মানে ওই খরচটাতে আমি একটা মেয়ে ছেলেকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু আমি তাকে মেরেওছিলাম। কিন্তু আজকে আমি সেইখানে প্রতিমুখটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে আমি একেবারে শেষ করে দেবো। সারা দুনিয়া জুড়ে বেইমানি আর হিংসার চিতা জড়ো। এই শামু ছাড়ার কোনো কিছুর পরোয়া করে না। তাই সে আজ কারোর কোনো কথা শুনতে চায় না, কারোর কোনো কিছু বলতে চায় না, কোনো কথা শুনতে চায় না। তবু আমার কথা তোমায় শুনতে হবে। না, তোমাদের কোনো সত্যকে আমি জানতে চাই না। একটা সত্যের জ্বালাতেই শামু আজ জীবন মৃত হয়ে বেঁচে আছে। যে সেটা সত্যি না মিথ্যে, প্রতিমার কোনো দোষ নেই। বাবা ডাক্তার তাকে ফাঁদে ফেলেছে, আর কুসুমও তাদের ওই তোমায় মিথ্যে কথা বলে। বিশ্বাস করি না, কুসুম কখনো তার শামুদাকে মিথ্যে কথা বলতে পারে না। বিশ্বাস কুসুমকে আমি ভালোবাসি, তাই তো বাবা তাকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছে এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই ছাদের ঘরে তারা বন্ধ করে রেখেছে। সাদা শীতের মিথ্যে স্বপ্ন দেখিয়ে সত্যি করে পাওয়ার জন্য আমি মহা পাপ করেছি। বহুদিন আমি মিথ্যে কথা বলেছি, আর তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা।
ক্ষমা ক্ষমা কি দিয়ে ক্ষমা করবো বলতে পারিস? দয়া মায়া মমতার ভান্ডারটা তোর বৌদি চলে যাওয়ার পর থেকে আমার জীবন থেকেই যে চলে গেছে। শাস্তি দেবো। আমার সামনে দাঁড়িয়ে তোকে কুসুমকে বিয়ে করতে হবে। আমি কুসুমকে কিছুতেই ঠকাতে পারবো না শামু। তাহলে চল চল, আজকে আমার বাড়িতে তোরা চল, আজ রাত্রে আমি তোদের বিয়ে দেবো। চল। তার আগে তুমি প্রতিবারে ফিরে আনো শামু। হ্যাঁ আনবো, ফিরিয়ে আনবো। প্রতিমার কাছে গিয়ে আবার আমাকে ক্ষমা পেতে হবে, তবেই শামু আবার অধঃপতনের শেষ সীমান্তে দাঁড়িয়ে জীবনের গান গাইতে পারবে। চল চলাই তোরা, চলাই তোরা, চলাই। জীবনের আগুন, হ্যাঁ আমি এবারে আগুন জ্বালতে এসেছি। ওগো মা, এই বাড়িতে তুমি নিঃশেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলে, তোমার ওই নিষ্পাপ দেহটা ওই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল। আর সেই আগুন আজ আমার মুখে এসে লেগেছে। তাই তো শীতের পাতা ঝরা পাতার মতো ডাল হয়ে আমার জীবনটাকে ছাই করে দিতে এসেছে। তুই এভাবে নিজেকে শেষ করতে পারবি না। চল আমার সঙ্গে তুই বাড়ি ফিরে চল। দাদা, তোমার মাথায় আঘাত কি হয়েছে? তোর ভালোবাসা শান্তি দিয়েছে জানিস প্রতিভা, জানিস শ্যামল আজ নিজের হাতে আমাকে শান্তি দিয়েছে। জানোটা আমি ক্ষমা করবো না। তোমার প্রত্যেকটা আঘাতের প্রতিশোধ আমি নেবই। এটি শ্যামলের কোনো দোষ নেই, শ্যামলের কোনো দোষ নেই। সত্যি ভালোবাসি, আর ভালোবাসার বোঝাটা তত বেশি হয়, ওর বোঝা ব্যাপারটাও তত বেশি হয়। তুই জানো শ্যামলকে ছেড়ে তুই চলে ওই যে আমাকে ভুল ভুল বাড়িতে দাঁড়িয়ে দিয়েছে দাদা, আমি কেমন করে ওর বাড়িতে থাকবো বলতে পারো? সংসারের বাদরটা যে মেয়েদেরই বেশি করে নিতে হয় রে প্রতিভা। তাই তো ভগবান ধৈর্য আর শক্তিটা সবচেয়ে মেয়েদেরই বেশি। মিথ্যে বলছো দাদা, তুমি মিথ্যে বলছো। কারণ পুরুষদের স্বেচ্ছাচার অন্যায়কে আশ্রয় দেওয়ার জন্য পুরুষেরাই এইসব মিষ্টি মিষ্টি কথাগুলো তৈরি করেছে। তাহলে তুই বলতে পারিস হিন্দু সমাজে কেন মাতৃমূর্তি জানি পূজা করে, তুই বলতে পারিস? পুজো নয় দাদা, পুজো নয়, পুজোর নামে আমাদের পায়ে শিকল পরে দিয়েছে যাতে আমাদের মানুষের ধর্মটাকে কোনোদিনও আমরা অধিকার দেখাতে না পারি। তাই তো আমরা দেবীর আসনে বসে পুজো করে, যাতে দেবী হওয়ার আনন্দে আমাদের কামনা বাসনাকে ত্যাগ করে দিয়ে আমরা দেবী হওয়ার আনন্দে মেতে থাকি। এটা হলো একটা চটকদার কায়দা। আমার শিক্ষার আদর্শটা হয়তো তোকে আরো এগিয়ে নিতে বলবে, কিন্তু মানুষের মনটা তো আর শাসন মানে না, শিক্ষার শাসন মানে না। সেই মনটাকে আমি শান্তনা দেবো কেমন করে? কি বলছো কি তুমি দাদা? বলতে আমি চাই যদি তোর প্রতি কোনোদিন আমার ভালোবাসাটা চাই, সেই কথা ভেবেই আমি নিজেকে বঞ্চিত করেছি। দাদা, তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমি অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তোমার এত বড় আত্মত্যাগের কথা তুমি তো আমি কোনোদিনও বলোনি। আমি ভয় পেয়েছি রে প্রতিভা, আমি ভয় পেয়েছি। এই কথা যে
তুই যদি আমাকে ভুল বুঝিস আর আমি যদি কোনোদিন সেই প্রস্তাবে রাজি করি আর সেই মেয়ে যদি এসে আমাদের সম্পর্কটাকে থেকে চোট পার করে দেয়, তাই তো আমি তোর কাছে জোর করে ক্ষমা চাইছি প্রতিভা। যতদিন বাঁচব তোকে যেন আমি সুখী যেতে পারি রে প্রতিভা, সুখী যেতে পারি, সুখী যেতে পারি। আমার জীবন নিয়ে কি খেলা খেলতে চাইছো? এক হাতে আমার সব কিছু তুমি কেড়ে নিচ্ছ, অন্য হাতে আমার জীবন পাত্র পূরণ করে দিচ্ছ। কিন্তু কি দেওয়ার নেওয়ার মাঝে আমার প্রতিজ্ঞাকে তুমি পূরণ করতে দাও। আর সেই তর্ক সর্বনাশের প্রতিজ্ঞা নিয়ে আমি তো এখানে এসেছি রে। তাকে দিনাধি আপনি হবে কারণ আপনার মরণ যে আমার হাতেই লেখা আছে। আচ্ছা তাকে দিনাধি। আচ্ছা তোর মাও তো জানিস আমাকে সেই চেষ্টাটা করেছিল, কিন্তু না পারেনি। নিজের হাতে গুলি করে মেরেছিল। কি বলেন আপনি আমার মাকে খুন করেছিলেন? শুধু তাই নয়, তোর বাপটাকেও না আমি একেবারে পাগল করে দিচ্ছি। ওই ভালো করে দেখে আর তুই আজ নিজের মরণকে ভালো করে চিনে নে শয়তান। না 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 না, কোনো চালাকি করার চেষ্টা করবে না, তাহলে তোমাকে আমি গুলি করে মারবো। সারা শ্বশুরের নাতি গুলি করে মারবি? আরে ওকে গুলি করে মারলে তো চলবে না, ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। আর যেমন শাস্তি দেব না জীবন ধরে চড়িয়ে পড়িয়ে মরবে। আনতে বলেছিলাম না উনুনটা? হ্যাঁ, আর এটা তো না, এটা তো আমি এটাতে ওর শরীরটাকে একটু ছেঁকা দিয়ে গরম করে নিয়ে তারপর যা হবে। হ্যাঁ, তাকে ধীরা দিয়ে কাজ করতো। যা, ওকে চেপে ধর। ছাড় বলছি শালচন, ছেড়ে দে বলছি। তোদের লজ্জা করছে না? তোদের পুরুষ মানুষের একটা মেয়েকে বলেছিস তোদের এই পুরুষত্ব? দুজন কেন আমি আর বুলেট বাদ দিয়ে আমি যদি আরো 20 জন যদি নিয়ে আসতাম না, তাহলে ওই মেয়ে ছেলেদের উপর অত্যাচার করতে আমার খুব ভালো লাগে। ওকে যখন ভালো করে চেপে দাও, ভালো করে আমি আর ছেঁকারা দিই। কি মজা, হ্যাঁ? তাকে দিন আগে আমার অনেক দিনের সাথ ছিল রে ওর মাটাকে, কিন্তু তার মাটাকে তো আমি চেখে দেখতে পারিনি। তাই সেটাই আমি শুধু আসলে ওই মেয়েটার কাছ থেকে দেবতার পুজোর সময় কখনো দাঁড়িয়ে থাকতে নেই স্যার। না, চলি। যা। এমন সুন্দর একটা জিনিস
জিনিসটাকে ওই সারা সামু একবার চোখে দেখতেও পারতো না। ওই যে বলে না মা, আপনারা জানেন, সবাই জানেন, যার যে কপালে যা লেখা থাকে সেই পায় আর কি। কারণ পাকা আম তারা কেউ খায় কেমন দিন রাখি। এবার আমি আমার কাজটা শেষ পেয়ে কেমন দিন রাখি আজ আপনাকে কি বলে ডাকবো, কি বলে ডাকবো? নেতা মন্ত্রী নাকি অগ্রিমের পরিচয়? মাননীয় বাবা। সুস্মিতা, তুই এখানে কেন ওই নামটা উচ্চারণ করে না, কারণ আমি পায়ের জুতো থেকে কাদা নিয়ে নিজের কপালে কখনো তিলক করতে পারবো না। Get out! I say get out for my life! Out! আমি দেখলাম সামু এখনই আসছে। হ্যাঁ, ছোট্ট খবর দিল ওর নাকি কুসুমের কাছ থেকে সব কথা ফাঁস করে পালিয়ে চলো স্যার, পালিয়ে। আচ্ছা, সে তো যাবোই, ওটা ধর আগে, ওটা ধর। কি সব পড়াশ করেছে রে বাপ, সারা পিস্তলটা বা জানতে বলে এক কাজ কর, বুলেট চল 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 জলদি চল জলদি চল, ওই গাড়ি স্টার্ট কর, গাড়ি স্টার্ট কর, চল। আমাকে জল দাও, আমার শরীর চলে যাচ্ছে। হে ভগবান, তোমার কি অবস্থা করেছে? আমি তোমাকে হাসপাতালে না, না না, আমাকে হাসপাতালে যাবো না। আমার যে অনেক কাজ বাকি আছে, আমাকে যে প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। নিজের ভুল বুঝতে পেরে আমি তোমার কাছে ফিরে এসেছি প্রতিমা। কিন্তু ফিরে এসে কি হবে বলো তো? তোমার পাপের জন্য আজ প্রতিমাকে দেখো কিভাবে পুড়তে হয়েছে। দেখো সব দেখো। বলো বলো প্রতিমা, বলো কে কে সেই জানোয়ার? বলো বলো কে সেই জানোয়ার যে তোমার এত বড় সর্বনাশ করেছে? আমি তার শরীর টুকরো টুকরো করে তার শরীর রোদ ছেড়ে দেবো। বলো বলো, একটিবার তুমি তার নামটা বলো। তার নাম হলো সাধুচরণ। সাধুচরণ? সাধুচরণ সিংহ। সেই পাপী, সেই পাপ, সেই লজ্জার হাত থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, তাকে শাস্তি দিয়ে মুক্তি দাও। এটা আমার কাছে শেষ অনুরোধ, তুমি মুক্তি দাও। প্রতিমা, প্রতিমা আমাকে তুমি ক্ষমা করো প্রতিমা। তোমার সামনে গভীর চক্রান্তের জালে ফেসে গিয়ে নিজের বিবেক মনুষ্যত্ব কাজ হারিয়ে ফেলেছিল। তোমার পবিত্র ক্ষমা দিয়ে তুমি তাকে আবার এই কলঙ্কিত জীবন থেকে তুমি উদ্ধার করো। আমি তোমার রাধা হতে চাই। রাধার সমস্ত সত্তা এক শয়তানের ষড়যন্ত্রে পাষাণ প্রতিমা হয়ে গেছিল। আর সেই প্রতিমাকে যদি তুমি প্রাণ করতে চাও, তাহলে ওই শয়তানের রক্তে তাকে স্নান করাও। আর সেই রক্ত হলো ওই শয়তান সাধুচরণের রক্ত। বন্ধুগণ, আমার মা বোনেরা, আমি আগে আপনাদের কাছে এসেছিলাম ঠিক 5 বছর আগে। আপনাদের কাছে ভোট ভিক্ষে চেয়ে এসেছিলাম, কিন্তু দেশ সেবার কাজে এমনই ব্যস্ত ছিলাম যে আপনাদের কাছে আর আশাই হয় নাই। তাক দিন না দিন টুপি 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 মাফ করে দেবেন স্যার, আসলে রথ দেখতে এসে কড়া বেচা বন্ধুগণ, আবার ভোট আসছে, তাই আমিও আপনাদের কাছে আবার এসেছি ভোট ভিক্ষা। মা দুটো ভিক্ষে দেবেন মা? না 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 না, সবাইকে তো আর ভিক্ষা আপনারা দেবেন না, কারণ আপনার ভোট মাত্র আপনার একটাই। তাই ভোটটা আপনি ওই প্রকৃত দেশ সেবককেই ভোটটা দেবেন। আর এই অঞ্চলে আমি ছাড়া তো আর আর ভালো কোনো দেশ সেবক নেই। হ্যাঁ, তাই কষ্ট করে উনি 3 তলা বাড়ি করেছেন, গাড়ি করেছেন। আমাদের পরনে পোশাক না থাকলেও উনি গরমের পাঞ্জাবিতে
হীরের বোতাম লাগিয়েছেন। এটা হচ্ছে আমার দেশ সেবকের প্রতিদান। আর তার প্রতিদানে আমি আপনাদের এলাকাতে না, আমি মাতঙ্গিনী হাজরার ওই মূর্তি উন্মোচন করেছি। আমি জানি আমি কিছু এই মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, হ্যাঁ বিশেষ করে মেয়েদের জন্যই আমি কিছু করতে চাই। মাতঙ্গিনীর আমার হাজরার ওই এটা মূর্তিটা উন্মোচন করে ফেলেছি। এরপর ওই মাতঙ্গিনী হাজরা এমন একজন মহিলা ছিলেন যিনি আমাদের এই ওনার জন্যই আমরা আজকে করে যাচ্ছি নয়, মানে দেশ সেবা করে যাচ্ছি। নমস্কার। এইবার মাননীয় এমএলএ মশাই আমাদের মাতঙ্গিনী হাজরার মূর্তি পুনরায় আবরণ উন্মোচন করবেন। আসুন স্যার, আসুন আসুন আসুন। ওই মতো পাপি কখনো ওই দেবী মূর্তির উন্মোচন করতে পারে না। এই ভাগ্যবতী, তুমি কি সব বাজে বাজে কথা বলছো? হ্যাঁ, এটা মায়ের মুখের কথা না, এটা সারা দেশবাসীর কথা। তাই তো আজ মায়ের মুখে প্রতিবাদের ভাষা ঝুঁকিয়েছে। হ্যাঁ সাধুচরণ বাবু, লক্ষ লক্ষ মানুষের সরল বিশ্বাসের উপর থাকতে গিয়ে আপনি নিজের আখের গোছাতে চেয়েছেন। আখের চুপ করো, চুপ করো, চুপ করো। দেশের কাজে এইভাবে কেউ বাধা দেবেন না। আসুন স্যার, আপনি মূর্তি আবরণ উন্মোচন করুন। তাই করি। মূর্তি কোথায় গেল? তুমি এখানে রেখে করে শয়তান, তোর মতো জানোয়ার কখনো মূর্তিকে, দেবী মূর্তিকে স্পর্শ করতে পারবে না। তাই তো তোকে আজ মায়ের পায়ে আমি বলি তো বলে শয়তান প্রতিভাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তোর লাশ ফেলে দেবো সালা। এসব প্রতিভা এসো, এই জানোয়ারটাকে আজ আমরা শেষ করে এই দেশটাকে গ্রাহমুক্ত করি। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামের সময় হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলেন, আর তাদের আত্মা আমাদের উপর ভর করেছে। তাই তোর রক্ত দিয়ে তাদের শান্তির তর্পণ করবো রে জানোয়ার। পালাবার চেষ্টা করবেন না। এরা দুজনকে অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। ওয়ারেন্ট আমার সামনেই আছে। এই, চল চল। কি বাবা, তোমার হাতে রিভলভার? মানে তুমি তোর বাবা হলেও আমার এখনকার পরিচয় হচ্ছে আমি সিবিআই ইন্সপেক্টর স্বাধীন সরকার। তোর মা মারা যাওয়ার পর আমি দিল্লি থেকে পুলিশের চাকরিতে জয়েন করি। সাধুবাবুর বিরুদ্ধে কেস তদন্ত করতেই আমার এখানে আসা। আমি গোলকপতি এবং বুলেটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারলেও মন্ত্রী মহলের চাপে আমি সাধুচরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বের করে আনতে পারিনি। ওরা নিজের হাতে আইন তুলে না নিলে আইন হয়তো কোনো দিনে ওকে শাস্তি দিতে পারতো না। তাই তোদের কোনো কাজে আমি বাধা দিইনি। কিন্তু এখন ওকে খুনের অপরাধে আমি তোদের দুজনকেই অ্যারেস্ট করলাম। ইউ বোথ আন্ডার অ্যারেস্ট। তার আগে এই সামরকে আজ আমার হাতে সিঁদুর দিয়ে প্রতিমার সেটিকে রাঙিয়ে দিতে হবে। আর তারা দুজনে এখন নতুন পথে বাদ দিতে পারবে। এসো এসো শ্যামল, এসো। আজ আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। আজ তুমি সামন দিকে শ্যামল হয়েছে, আর আমার রাধা অতি বাধা